নমস্কার বন্ধুরা, আজকে পড়ব গিরিশচন্দ্র ঘোষের সেকেন্ড চ্যাপ্টার শৈশব থেকে যৌবন। 1844 খ্রিস্টাব্দ থেকে 1879 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকার কথা বলা হয়েছে এখানে। গিরিশচন্দ্র ঘোষ 1844 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি উত্তর কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন। পিতা নীলকমল ঘোষ ও মাতা রায়মণি দেবীর একাদশ সন্তানের মধ্যে গিরিশ ছিলেন অষ্টম। ভগবান শ্রীকৃষ্ণও ছিলেন তার মাতার অষ্টম গর্ভের সন্তান। তাই হিন্দু ধর্মের ঐতিহ্য অনুযায়ী অষ্টম সন্তান শুভ লক্ষণযুক্ত হয়। গিরিশের জ্যৈষ্ঠ তাত ভবিষ্যৎবাণী করেছিলেন, এ ছেলে নিশ্চয়ই আমাদের বংশ উজ্জ্বল করবে। পিতামাতা সম্বন্ধে গিরিশ বলেছেন, আমার পিতা একজন প্রসিদ্ধ অ্যাকাউন্টেন্ট ছিলেন, তার বিষয় বুদ্ধি অতি প্রখর ছিল, আর আমার মাতা কোমল প্রাণা ছিলেন। শৈশবকাল হইতেই দেবদ্বিজে তাহার অতিশয় ভক্তি ছিল। ঠাকুর দেবতার কথা শুনিতে এবং দেবদেবীর স্তব পাঠ করিতে তিনি বড়ই ভালোবাসিতেন। বৈষ্ণব ভিখারি বাটিতে আসিলে পয়সা দিয়া গান শুনিতেন। আমি পিতার নিকট বিষয় বুদ্ধি ও মাতার নিকট হইতে কাব্যানুরাগ ও ভক্তি পাইয়াছি। গিরিশের পিতা ছিলেন অত্যন্ত বাস্তব বুদ্ধিসম্পন্ন ও সৎ প্রকৃতির মানুষ। কোনো সময় তিনি এক ব্যক্তি দুরবস্থা পতিত হইয়া নীলকমলের নিকট একটি কর্মপ্রার্থী হয়। নীলকমল কিছুক্ষণ তাহার সহিত কথাবার্তা কইয়া তাহার প্রকৃতি প্রবৃত্তি প্রভৃতি বুঝিয়া লইয়া তাহাকে নিজ অফিসে একটা কর্ম করিয়া দিতে স্বীকৃত হন এবং সঙ্গে সঙ্গে প্রস্তাব করেন যে তাহার মাসিক বেতন হইতে 5 টাকা করিয়া কাটিয়া তাহাকে দিতে হইবে। এই অদ্ভুত প্রস্তাবে সে ব্যক্তি অগত্যা স্বীকৃত হইয়া কর্মগ্রহণ করিলেন। নীলকমল তাহার বেতন হইতে মাসিক 5 টাকা কাটিয়া লইতে লাগিলেন। বলা বাহুল্য, ওই ব্যক্তির আত্মীয় স্বজন নীলকমলের নিন্দা করিতে ত্রুটি করিল না। এই রূপে পরোপকার তো ব্যবসা মাত্র। কয়েক বৎসর কর্ম করিয়া ওই ব্যক্তি মারা গেল এবং তাহার পরিবারবর্গ একেবারে নিরুপায় ও নিঃস্ব হইয়া পড়িল। নীলকমল তখন তাহার পরিবারকে ডাকাইয়া বলিলেন, তোমার স্বামী আমার নিকট মাসিক 5 টাকা করিয়া জমা রাখিয়াছে, এত বৎসরে এত টাকা হইয়াছে এবং তাহার সুদ এত বলিয়া হিসাব করিয়া তিনি বিধবাকে সমস্ত টাকা অর্পণ করিলেন। এক দরিদ্র প্রতিবেশী নীলকমলের কাছ থেকে তার কন্যার বিবাহের জন্য 500 টাকা ধার নেয় এবং প্রতি মাসে 15 টাকা করে ঋণ পরিশোধ করতে সম্মত হয়। প্রতিবেশীটি অত্যন্ত মদ্যপ ছিল ও হাঁপানিতে ভুগত। সে 450 টাকা শোধ করার পর বাকি 500 টাকা মুকুব করতে অনুরোধ করে। নীলকমল পুরো অর্থ দাবি করে বলেন, আমি তোমার নিকট সুদ নেব না বলছি, কিন্তু আসল একটা পয়সাও ছাড়ব না। তুমি মদ খাও, নেশার পয়সা জোটে, আর আমার ন্যায্য পাওনা ছেড়ে দেওয়ার জন্য বলতে তোমার লজ্জা করে না? অবশ্যই ঋণ পরিশোধ হয়। 1 বছরের মধ্যে রোগে ভুগে লোকটির মৃত্যু হয়। সে রেখে যায় কতকগুলি অপগণ্ড সন্তান ও অনাথিনী স্ত্রীকে। নীলকমল তার স্ত্রীকে ডেকে বলেন, দেখো, তোমার স্বামীকে মদ ছাড়াবার জন্য অনেকবার বুঝিয়েছিলাম। একে হাঁপানির ব্যামো, তার উপর এসব অত্যাচার সহ্য হবে কেন? আমি জানতাম সে আর বেশি দিন বাঁচবে না। আজ সেই 500 টাকা তোমায় দিচ্ছি, নিয়ে নাও। খুচরো দানাগুলি শোধ করে বাকি টাকায় নাবালকদের মানুষ করো। নীলকমলের এরূপ বদান্যতা ও দূরদর্শিতা পল্লীবাসীদের মুগ্ধ করে। আচ্ছা, এটা ছিল গিরিশ ঘোষের বাবার পরিচয়। অন্য কোনো সময় এক উচ্ছৃঙ্খল যুবকের পিতা আসিয়া নীলকমলকে বলেন যে ছেলেটা মোটেই মানুষ হলো না, 2 পয়সা আনা চুলোয় যাক, সংসারে 2-একটা কাজকর্ম করে যে আমাকে উপকার করবে তাও নয়, কেবল মাছ ধরে বেড়ায়। নীলকমল বলিলেন, তুমি এক কাজ করো না কেন, ওকে গোটা কয়েক পুকুর জমা করে দাও, তাতে মাছ ধরবার শখও মিটবে আর মাছ বিক্রি করে 2 পয়সা ঘরেও আনবে। এই ব্যবসায় ওই উচ্ছৃঙ্খল যুবককালে যথেষ্ট অর্থ উপার্জন করিয়াছিল। গিরিশচন্দ্রের পিতৃকুলে গৃহদেবতা শ্রীধর নিত্যসেবার ভার গিরিশচন্দ্রের মাতার হস্তে ছিল। একদিন শ্রীধরকে ভোগ দিবার নিমিত্ত তিনি একটি কাঁঠাল অতি যত্নে রক্ষা করেন। পরদিন নৈবেদ্যে ওই কাঁঠাল দিবার সময় প্রকাশ হয় যে তাহার কয়েকটি কোয়া অপহৃত হইয়াছে। মনে হয় গিরিশ উহা খেয়েছিলেন। অগ্রভাগ ভুক্ত হইয়া দেখিয়া গিরিশজননী মনে মনে ক্ষুণ্ণ হইলেন এবং উচ্ছিষ্ট দ্রব্য দেবতাকে অর্পণ করিতে সাহসী হইলেন না। কিন্তু ওই রাত্রেই স্বপ্নে দেখিলেন যেন এক অতি মনোরম নীল শিশু আসিয়া হাসিয়া বলিতেছে, আমি কাঁঠাল ভালোবাসি, তুমি আমায় কাঁঠাল দাওনি কেন? হলোই বা উচ্ছিষ্ট, আমিও তো তোমার ছেলেপুলের মধ্যে, ওই কাঁঠাল আমায় দিও।
গিরিশচন্দ্র বিষাদে এই অলৌকিক ঘটনার উল্লেখ করিয়াছিলেন। মায়ের কথা মিথ্যা নয়, জানো তো মা, দেখেছ তো গোপালজি তার কাছ থেকে কথা কয়ে লাড়ু চাইতেন। গিরিশের জ্যেষ্ঠতাত রামনারায়ণ খুব দয়ালু ও অমায়িক ছিলেন। অধিক বেলায় আহার করতেন। আহারের পূর্বে একবার পাড়া ঘুরে দেখে আসতেন কেউ অভুক্ত রয়েছে কিনা। রামনারায়ণ উদার, অমোদি ও মাদকপ্রিয় ছিলেন। গিরিশ জ্যেষ্ঠতাতের এই 3 গুণেরই অধিকারী ছিলেন। কিন্তু কেবল বংশানুগত দোষগুণ লইয়া মানুষের চরিত্র সম্পূর্ণ গঠিত হয় না। দেশ, কাল, শিক্ষা, সংস্কার ও পারিপার্শ্বিক অবস্থা প্রভৃতি মানব প্রকৃতি বিশিষ্টভাবে গড়ে তোলে। ইহার উপর আবার প্রতিভার প্রভাব আছে। প্রতিভা বংশানুগত গুণ নয়, চেষ্টায় উহা অর্জিত হয় না। নব নব উন্মেষেলানি বুদ্ধি প্রতিভা ইহা উচ্চতে। সৌরভ যেমন কুসুমের গৌরব বাড়ায়, পরশমণি যেমন লৌহকে কাঞ্চনে পরিণত করে, সারদার এই অযাচিত দানে তেমনি সাধারণ অসাধারণ হয়, লৌকিক অলৌকিক হয়, এবং যাহা নশ্বর তাহা অবিনশ্বর হয়। গিরিশের জন্মের পর তার মা গুরুতর অসুস্থ হন। তিনি প্রসবজনিত সূতিকা রোগে আক্রান্ত হন এবং নবজাত শিশুকে স্তনদান করতেও অসমর্থ হন। সে সময় উমা নামে এক দাসী, যার নিজেরও শিশু সন্তান ছিল, গিরিশকে স্তন্যপান করিয়ে মানুষ করেন। শিশুকাল থেকেই গিরিশ পরিবারবর্গের অত্যধিক স্নেহে ভালোবাসা পাওয়ার দরুন এই দারুণ আত্মমর্যাদাবোধ বিকশিত হয়েছিল। ফলে তিনি অত্যন্ত আবেগপ্রবণ ও কোনো অন্যায় বা ত্রুটি দেখলে ক্রোধান্ত হতেন। বাল্যকালে গিরিশ ভয়ঙ্কর দুরন্ত ছিল। যে কার্যে লোকে বারণ করত সেই কার্যটি আগে না করলে তিনি স্থির থাকতে পারতেন না। পরবর্তীকালে তার এই একগুঁয়েমি ও উগ্র মেজাজের কারণ বলতে গিয়ে হেসে মন্তব্য করতেন, ছেলেবেলায় বাদ দিনির মাই খেয়ে মানুষ হয়েছিলাম, তাই অমন স্বভাব হয়েছে। একদিন বিকেলে গিরিশ দেখলেন বাগানে একটি শশা হয়েছে। জেঠিমা বললেন, এই প্রথম শশাটি গৃহদেবতা শ্রীধরকে দেব, কেউ যেন এই শশায় হাত না দেয়। সেই নিষেধবাক্য শুনে গিরিশ সেই শশাটি খাওয়ার জন্য অস্থির। ভয়ে কিছু বলতে পারলেন না। তারপর শুরু হলো কান্না। কারণ জিজ্ঞাসা করলে বলেন, আমার তেষ্টা পেয়েছে, অথচ জল দিলে খান না। সন্ধ্যায় অফিস থেকে ফিরে নীলকমল পুরো ঘটনাটি শুনলেন। গিরিশের কাছে কান্নার কারণ জানতে চাইলেন। গিরিশ, আমার শশা খাওয়ার ইচ্ছা। নীলকমল ভৃত্যকে বাজার থেকে শশা আনতে বলায় গিরিশ বললেন, আমি বাজারের শশা খাবো না, ওই বাগানের শশা খাবো। নীলকমল ভৃত্যকে ওই শশা এনে গিরিশকে দিতে বলায় গিরিশের জেঠিমা বলেন, ঠাকুরপো, ও শশা ঠাকুরকে দেব বলে রেখেছি, ওকে অত প্রশ্রয় দিও না, যা ধরবে তাই। নীলকমল, বড় বউ বালক যার জন্য এত কাঁদছে, ঠাকুর কি তা তৃপ্তি করে খাবেন? যা হোক, শশাটি খেয়ে গিরিশ নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লেন। নদীর গতির ঊর্ধ্ব হলে তা খরস্রোতা হয় এবং প্রবল বেগে ধাবিত হয়। সেরূপ গিরিশের কর্মশক্তি ও উৎসাহ বাধা পেলে তা তীব্র হয়ে উঠত। তার কোনো পরিকল্পনা ব্যাহত হলে তা কার্যকরী করার তার জিদ দ্বিগুণ হতো। তার অন্তরাত্মা সমস্ত বাহ্যিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। সব বাধাবিঘ্ন জয় না করা পর্যন্ত তার শান্তি হতো না। এই প্রবল ইচ্ছাশক্তি গিরিশকে মহৎ মানুষে পরিণত করেছিল। গিরিশ বলতেন, আমি আজীবন এই প্রকৃতি চালিত হয়ে আসছি। অন্যায় ও কঠিন বলে যে কার্যে আমাকে নিষেধ করা হয়েছে তাই সাধন করতে আমি আগে ছুটেছি। গিরিশের সহপাঠী বন্ধু গুরুদাস বন্দ্যোপাধ্যায়, যিনি পরবর্তীকালে হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন, বলেন, শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে ডাকিনীদের উইচেস কথা বলতেই বাংলা করা যায় না। সঙ্গে সঙ্গে গিরিশ ঝোঁক হলো ম্যাকবেথ অনুবাদ করব। বিশেষ এই ডাকিনীদের কথা। গিরিশ ছিলেন সাহসী, স্বাধীন ও নিজের শারীরিক ও মানসিক শক্তিতে গর্বিত। তিনি বলিতেন, তাড়না বা ভয় প্রদর্শনে কেহ আমাকে আমার কর্মে প্রবৃত্ত বা তাহা হইতে নিবৃত্ত করিতে পারেন নাই। পশু চাবুকে বশ হয়, মানুষ নয়। আমার স্বভাব ছিল, জুজুর ভয় দেখাইলে জুজু দেখিতে আগে ছুটিতাম। ভয়ে আমি কোনো কার্য করিতে নিবৃত্ত হই নাই। যে কার্য আমোদ পাই না সেই কার্যে কখনোই প্রবৃত্ত হই না। গিরিশের বিদ্যারম্ভ হয় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে, তারপর ওরিয়েন্টাল সেমিনারিতে। সেখানে তিনি মাত্র 2 বছর পড়েন, কারণ সেখানে ছাত্রদের বেদ মারা হতো। গিরিশের ছিল প্রবল অনুসন্ধিৎসা। কোনো বিষয় সম্পূর্ণ না জানা পর্যন্ত তিনি প্রশ্ন করেই যেতেন। বালক গিরিশের তর্ক প্রবণতা ও আপাত উদ্ধত্ত শিক্ষকদের বিরক্তির কারণ হতো। শাস্তিস্বরূপ গিরিশের কপালে জুটত বেতের ঘা বা কানমলা। পরবর্তীকালে তিনি বলতেন, যদি শিক্ষকরা আমাকে তাড়না না করে মিষ্ট কথায় আমি যেরূপ বুঝতে পারি সেরূপ বুঝিয়ে দিতেন, তাহলে বোধহয় আমি শিখতে পারতাম।
ওরিয়েন্টাল মিশনারির পরে গিরিশ হেয়ার স্কুলে ভর্তি হন। সেখানে 2 বছর পড়েন। তারপর হিন্দু স্কুল এবং সবশেষে পাইকপাড়া স্কুল। গিরিশ তীব্র আবেগ ও কল্পনা শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার ঠাকুরমা তাকে পরিচয় করিয়ে দেন তার ভারতের সমৃদ্ধ আধ্যাত্ম সম্পদ মহাকাব্য ও পুরাণের সঙ্গে। প্রতি সন্ধ্যায় তিনি ওইসব প্রাচীন কথা ও কাহিনী বর্ণনা করতেন আর গিরিশ গভীর মনোযোগের সঙ্গে শুনতেন। একদিন তিনি ভাগবতের একটি মর্মস্পর্শী কাহিনী বললেন, যেখানে কৃষ্ণের বৃন্দাবন থেকে বিদায় বর্ণনা করা হয়েছে। পৃথিব্য অক্রূরকে পাঠানো হয়েছিল কৃষ্ণকে মথুরায় নিয়ে আসার জন্য। এতে বৃন্দাবনের গোপ ও গোপীরা অত্যন্ত হতাশ হয়েছিল। গোপ বালকরা রথে উপবিষ্ট কৃষ্ণকে কেঁদে বলল, হে কৃষ্ণ, তুমি আমাদের ছেড়ে যেও না। গোপীরা রথের চাকা ধরে ও অশ্বের বলগা ধরে কৃষ্ণের গতিরোধ করার চেষ্টা করল, কিন্তু অক্রূর এইসব বাধা অগ্রাহ্য করে কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গেলেন। এভাবে কৃষ্ণের সঙ্গে তার লীলাসঙ্গীদের আনন্দের দিন শেষ হলো। নিবিষ্ট চিত্তে এই করুণ কাহিনী শুনে গিরিশের চোখে জল পড়তে লাগলো। তিনি আগ্রহ করে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ কি আর কখনো বৃন্দাবনে ফিরে এসেছিলেন? ঠাকুরমা উত্তর দিলেন, না। গিরিশ 3 বার একই প্রশ্ন করেছিলেন, আর সেই না জবাব পেলেন। গভীর দুঃখে তিনি কেঁদে ফেললেন এবং সেখান থেকে ছুটে পালিয়ে গেলেন। এই কাহিনী তার শিশু মনে এমন আঘাত করেছিল যে 3 দিন আর গল্প শুনতে এলেন না। গিরিশ তার বাড়ির কাছে যদি কথকতা বা রামায়ণের পালাগানো হতো, তিনি শুনতে যেতেন। তার মায়ের মতো তিনি বৈষ্ণব বাইলদের ও কাছে ভক্তিরসের গান শুনতে ভালোবাসতেন। যদিও স্কুলের পাঠ্য বিষয়ে তিনি তেমন আগ্রহী ছিলেন না, তবে কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত তার মুখস্থ ছিল। এভাবে সেই বালক বয়সে তার সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে। এমনকি পরিণত বয়সেও এই 2 মহাকাব্য থেকে বিভিন্ন অংশ আবৃত্তি করতে পারতেন। তার স্মৃতিশক্তি ছিল প্রখর এবং বাংলা ভাষায় অসাধারণ দক্ষতা। পরবর্তীকালে স্মৃতিচারণা কালে গিরিশ পাইকপাড়া স্কুলে পড়বার কালের একটি ঘটনা বলেছিলেন। তখন আমি পাইকপাড়া স্কুলে পড়িতাম। একদিন স্কুলে যাইতেছি, দেখিলাম একটি 8 বৎসরের সাহেবের ছেলে চিতপুরের মাঠে একটা শিয়ালকে তাড়া করিয়া ছুটিয়াছে। তখন চিতপুরে অনেক পাটকল ও পাটের গুদাম হওয়ায় অনেক সাহেব তথায় সপরিবারে বাস করিতেন। আমি ব্যস্ত হইয়া উচ্চস্বরে ছেলেটিকে বলিলাম, ও হে, দাঁড়াও দাঁড়াও, কি করছো? এখনই যে শিয়াল কামড়ে দেবে। সাহেবের ছেলেটি আমার চিৎকারে থমকিয়া দাঁড়াইল। আমি নিকটবর্তী হইয়া ইংরেজিতে বলিলাম, তুমি কি শিয়ালকে ভয় করো না? ছেলেটি সদর্পে বুক ফুলিয়া বলিল, ওহো, নো, দ্য জ্যাকল উইল বি ফ্রাইটেন্ড অ্যাট মাই সাইড। আমি সেই 8 বছরের ছেলেটির সাহস ও নির্ভীকতা দেখিয়া আশ্চর্য হইলাম। আমার মায়ের কোল হইতে ছেলেদের জুজু ও ভূতের ভয় দেখাইতে শুরু করি। তাহার পর পাছে কোনো বিপদ ঘটে, ওই আশঙ্কায় প্রত্যেক কার্যে বাধা দিয়া ছেলেগুলিকে অত্যন্ত নিরীহ গোবেচারা করিয়া তুলি। ছেলেদের শিক্ষাদান সম্বন্ধে আমাদের সহিত ইংরেজের কতটা পার্থক্য দেখো। রাইমণী দেবীর প্রথম সন্তান ছিলেন কন্যা, দ্বিতীয়টি পুত্র, তারপর 5টি কন্যা। গিরিশ ছিলেন তার 8ম সন্তান। তারপর তার আরও 3টি পুত্র সন্তান হয়। শেষে একটি মৃত সন্তানের জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়। গিরিশ তার মাতৃবিয়োগ সম্বন্ধে লিখেছিলেন, একদিন আমরা ভাই পাড়ার বালকগণের সঙ্গে মিলিয়া খেলা করিতেছিলাম। বাটির নিকট নিত্যই আমার খেলা করছিলাম। সন্ধ্যার পূর্বে বাড়ি হইতে ভৃত্য আসিয়া ডাকিয়া লইয়া যাইত, কিন্তু সেদিন তাহার আসিতে বিলম্ব হইতে লাগিল। মনে মনে ভাবিতে লাগিলাম, ভৃত্য আসিতে কেন বিলম্ব করিতেছে? কিন্তু অধিকক্ষণ খেলিতে পাইয়া আবার আহ্লাদও হইতে লাগিল। কিছুক্ষণ পরে ভৃত্য আসিয়া আমাদের গিরিশচন্দ্রের কনিষ্ঠ কানাইলাল, অতুল কৃষ্ণ ও ক্ষীরোদ আর সর্বকনিষ্ঠ ক্ষীরোদচন্দ্র তখন শিশু ছিল, বাড়ি লইয়া গেল। বাড়ি ঢুকিয়া দেখি সকলেই কেন বিমর্ষ ও ব্যস্ত সমস্ত ভাব। ক্ষণকাল পরেই ভিতর বাটি হইতে শাক বাজিয়া উঠিল। শুনিলাম আমার একটি ভগিনী হইয়াছে। কিন্তু সে শঙ্খরোল থামিতে না থামিতে সহসা বাটিতে ক্রন্দন রোল উঠিল। জননী মৃতা কন্যা প্রসব করিয়া স্বর্গারোহণ করিলেন। গিরিশের বয়স তখন 11 বৎসর। জ্যৈষ্ঠ পুত্র নিত্যগোপালের কৈশোরী বিয়ে হয়, কিন্তু তার 20 বৎসর বয়স হওয়ার আগে স্ত্রীর মৃত্যু হয়। শোকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শোক কাটিয়ে উঠে স্বাভাবিক হলে নীলকমল আবার তার বিবাহের ব্যবস্থা করেন। দুর্ভাগ্যবশত 1.5 বছরের মধ্যে নিত্যগোপালেরও মৃত্যু হয়। গিরিশের বয়স তখন 8 বৎসর এবং সে তার জ্যেষ্ঠ ভ্রাতাকে খুব ভালোবাসত। যাহা হোক, দুঃসহ
পুত্র শোকের পর নিদারুণ পত্নী শোকে ক্রমশ নীলকমলবাবুর স্বাস্থ্যভঙ্গ হয়। পুরাতন রক্তামশায় পীড়া দেখা দিল। চিকিৎসকগণ গঙ্গাবক্ষে ভ্রমণের ব্যবস্থা দিলেন। আপুগণ্ড ছেলেদের লইয়া নীলকমলবাবু নৌকারোহণে ভ্রমণ করিতে লাগিলেন। কিছুদিন এইরূপ ভ্রমণ করিতে করিতে একদিন নবদ্বীপ সন্নিকটে যে স্থানে খড়ে নদী গঙ্গার সহিত মিলিত হইয়াছে তথায় নৌকা উপস্থিত হইলে সহসা তুফান উঠিল। নৌকা ভীষণ দুলিতে লাগিল, যেন এখনই ডুবিবে। জলমগ্ন হইবার আশঙ্কায় গিরিশ পিতার হস্ত দৃঢ় করিয়া ধরিলেন। মাঝি অতি কষ্টে খড়ে নদীর ভিতর দিয়ে গিয়া নৌকা রক্ষা করিল। এই নিরাপদ স্থানে উপস্থিত হইলে নীলকমলবাবুর গিরিশচন্দ্রকে বলিলেন, তুই আমার হাত ধরেছিলি যে, আমার নিজের প্রাণ বড় না তোর? যদি নৌকা ডুবত আমি হাত ছিনিয়ে নিতাম। তুই কোথায় পড়ে থাকতিস জানিস? যেমন করে পারি আপনাকেই বাঁচাতাম। বোধহয় বিচক্ষণ নীলকমলবাবু বুঝিয়াছিলেন, যাহাকে 2 দিন পরে অকুল সমুদ্রে ভাসিতে হইবে তাহার পক্ষে এই শিক্ষা বিশেষ প্রয়োজন। সেদিনকার সে তুফান, সে বিপন্ন তরণী নীলকমলের মনে আসন্ন মৃত্যুর দৃষ্টি অঙ্কিত করিয়াছিল কিনা কে বলিবে, কিন্তু এ ঘটনা উপলক্ষে তিনি যে শিক্ষা দিয়েছিলেন গিরিশচন্দ্র তাহা জীবনে বিস্তৃত হয় নাই। বিপদে হাত ধরিবার কেহ নাই। অতি তিক্ত ঔষধ কিন্তু বোধ করি বিচক্ষণ নীলকমল বুঝিয়াছিলেন তিক্ত হোক ঔষধ অমোঘ। বুঝিয়াছিলেন পিতার স্নেহময় অঙ্ক ছাড়িয়া যে বালক অদূরে ভবিষ্যতে আপনার পায়ের বলে দাঁড়াইতে হইবে তাহাকে সে শিক্ষা দিবার এই উপযুক্ত সময়। গিরিশচন্দ্র বলিতেন, বাবার কথা হৃদয়ে গুরুতর আঘাত লাগিয়াছিল, কিন্তু শিখিয়াছিলাম যে বিপদে এক ভগবান ভিন্ন হাত ধরিবার আর কেহ নেই। মায়ের মৃত্যুর 3 বৎসর পূর্বে গিরিশের বয়স তখন 14। তার বাবা রক্ত আমাশয় রোগে মারা যান। নীলকমলের বয়স তখন 52। এবার পরিবারের দেখাশোনার ভার পড়ল গিরিশের বিধবা দিদি কৃষ্ণকিশোরীর উপর। তিনি কনিষ্ঠ 4 ভাইয়ের অভিভাবক হলেন। তিনি সামান্য পড়াশোনা করেছিলেন, কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। সৌভাগ্যবশত পিতা যথেষ্ট রেখে গিয়েছিলেন তাদের রক্ষণাবেক্ষণের জন্য, তাই আর্থিক সমস্যায় পড়তে হয়নি কাউকে। পরের বছর 1859 সালে কৃষ্ণকিশোরী গিরিশের বিবাহ স্থির করলেন শ্যামপুকুরের নবীনচন্দ্র সরকারের কন্যা প্রমোদিনীর সঙ্গে। গিরিশের বয়স তখন 15, তাই শ্বশুর নবীনচন্দ্রই তার অভিভাবক হলেন। 1860 খ্রিস্টাব্দে গিরিশ আবার ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হলেন স্কুলের পড়া শেষ করবার জন্য, কিন্তু সেখানকার কঠোর নিয়ম শৃঙ্খলায় তিনি হাঁপিয়ে উঠলেন। তাদের শিক্ষাদানের পদ্ধতি তাদের জ্ঞানের তৃষ্ণা মেটাতে পারল না। 1862 সালে পাইকপাড়া স্কুলে প্রবেশিকা, যেটা স্কুল ফাইনাল পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। শেষ পর্যন্ত ডিগ্রি ছাড়াই তিনি স্কুল ছাড়লেন। তার প্রতিবেশী ও সহপাঠী ব্রজবিহারী সোম গিরিশের প্রতিভা ও সম্ভাবনা উপলব্ধি করেছিলেন এবং তাকে নিজের মতো করে পড়াশোনা করে স্বীকৃত মানুষে পরিণত হতে উৎসাহিত করেছিলেন। গিরিশ ব্রজের কথা মতো পড়াশোনা শুরু করেন এবং সারা জীবন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ব্রজ পরবর্তীকালে সাব জাজ হয়েছিলেন। ভারতীয় ইতিহাসে এক যুগ সন্ধিক্ষণে গিরিশ জন্মেছিলেন। সে সময় পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি ভারতের সমাজে বিশেষত কলকাতায় জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। ফলে ভারতীয় সংস্কৃতি ধর্মের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে উঠল। গিরিশের সমসাময়িক যুব সমাজ এক ধরনের অবিশ্বাস, নাস্তিকতা ও সাংস্কৃতিক বিশৃঙ্খলার মধ্যে বেড়ে উঠেছিল। সে সময় ইংরেজি ভালোভাবে বলতে ও লিখতে পারাটা অত্যন্ত সম্মানের ব্যাপার ছিল। তাই গিরিশ ঠিক করলেন ইংরেজি ভাষাটা ভালোভাবে রপ্ত করতে হবে। 1857 সালে বিয়ের পর গিরিশ বিবাহের যে যৌতুক অর্থ পেয়েছিলেন তা দিয়ে ক্লাসিক ইংরেজি সাহিত্য কিনলেন। পরের বছর দরজা বন্ধ করে দিনরাত ওই গ্রন্থগুলি পাঠ করলেন। ওই কালে তিনি কশ্চিৎ বাইরে বেরোতেন। বন্ধুদের সঙ্গে তার যোগাযোগ একরকম ছিন্ন ছিল। গিরিশ আজীবন ছিলেন আগ্রাসী পাঠক। পরে তিনি এশিয়াটিক সোসাইটি ও অন্যান্য প্রসিদ্ধ গ্রন্থাগারের সদস্য হয়েছিলেন। তার পাঠ্য বিষয়গুলির মধ্যে থাকত রামায়ণ, মহাভারত, পুরাণ ও বাংলা সাহিত্য। বাংলার প্রখ্যাত কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের গিরিশের জীবনে অনুকরণীয় ব্যক্তি ছিলেন। তার কবিতায় অনুপ্রাণিত হয়ে গিরিশ কবিতা গান রচনা আরম্ভ করেন। তখন গিরিশচন্দ্রের বয়ঃক্রম 15 বৎসর মাত্র। গিরিশ বলিতেন, পাড়ায় ভগবতী গাঙ্গুলিদের বাড়িতে একদিন হাফ আখড়ায় শুনতে যাই। গিয়ে দেখি এত ভিড় যে বড় বড় লোক সব কলকে পাচ্ছে না। আমাদের কে আমল দেয়? এমন সময় সামান্য কাপড় চিপড় পরে একটি লোক এলো, আর অমনি সব বড় বড় লোক তাকে আপ্যায়িত করবার জন্য ছুটে এলো। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লোকটাকে?
শুনলাম ঈশ্বরগুপ্ত হাবাখড়াই গান বাঁধতে এসছে। সমস্ত লোক যেন তাকে একসঙ্গে অভ্যর্থনা করলো। ঈশ্বরগুপ্ত যখন মারা যান গিরিশের তখন 15 বৎসর বয়স। কবির এত আদর! সেই জনতার গুঞ্জনে ভাবি কবির শ্রবণে বাণীর আহ্বান ধ্বনিত হলো। যৌবনে গিরিশ বহু ইংরেজি কবিতা বাংলায় অনুবাদ করেন। তার মামা নবকৃষ্ণ বসু ছিলেন ডাক্তার। তীক্ষ্ণবুদ্ধি ও অসাধারণ পাণ্ডিত্যের জন্য তিনি ব্রিটিশ সরকারের উচ্চ পদে আসীন ছিলেন। তার কাছ থেকে গিরিশ বিতর্কের কৌশল শিক্ষা করেন। আর ক্রমে ক্রমে ইতিহাস, ন্যায়শাস্ত্র, দর্শন, প্রাণীবিদ্যা ও ইংরেজি সাহিত্যে ব্যুৎপত্তি লাভ করেন। বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রও তিনি অধ্যয়ন করেন। ভাষা জ্ঞানে তার কোনোদিনই আগ্রহ ছিল না। বিষয়ের গভীরে প্রবেশ করবার ক্ষমতা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ও অসাধারণ কল্পনা শক্তি পরবর্তীকালে গিরিশকে তৈরি করেছিলেন মহান কবি ও নাট্যকার রূপে। শোকের পর শোক গিরিশের ওপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। প্রমোদিনীর সঙ্গে বিবাহের 1.5 বছরের মধ্যে দিদি কৃষ্ণরঙ্গিনীর মৃত্যু হয়। তার 23 বছর বয়সে স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। 1 মাস পরেই পুত্রটি মারা যায়। পরের বছর তার আর এক দিদি কৃষ্ণকামিনী ও তার প্রিয় ভাই কানাইলালকে তিনি হারান এবং পরের বছর 1868 সালে গিরিশের দ্বিতীয় পুত্র সুরেন্দ্রের জন্ম হয়। এই সন্তানই পরবর্তীকালে বিশিষ্ট অভিনেতা ও দানিবাবু নামে সুপরিচিত হন। 4 বছর পরে গিরিশের কন্যা সরোজিনীর জন্ম হয় এবং পরে প্রমোদিনী ও একটি কন্যা সন্তানের জন্ম দেন এবং সেই সন্তানটির মৃত্যু হয়। এরপরে প্রমোদিনী সূতিকা রোগে আক্রান্ত হন এবং কিছুকালের মধ্যেই গিরিশের সর্বকনিষ্ঠ ভ্রাতা ক্ষীরোদচন্দ্র মারা যান। কয়েক মাস বাদে চলে যান তার দিদি কৃষ্ণভামিনী। এরপরে আন্তরিক সেবা যত্ন সত্ত্বেও মৃত্যু হয় প্রমোদিনীর। গিরিশের বয়স তখন 30। বারবার শোক দুঃখের আঘাতে তার হৃদয় বিদীর্ণ হয়ে গেছিল। তিনি দেখলেন চারিদিকে গাঢ় অন্ধকার, না আশা না ভালোবাসা। ফলে তার বিদ্রোহী মন মাথাচাড়া দিয়ে উঠল। গিরিশের পারিবারিক জীবনে শিথিলতা দেখা দিল। সমাজে তাকে সঠিক পথ দেখাতে পারল না। ফলে পান দোষ ঘটল এবং সঙ্গে সঙ্গে এলো স্বেচ্ছাচারিতা, উচ্ছৃঙ্খলতা, হঠকারিতা। পাড়ায় এক বওয়াটে দলের সৃষ্টি হলো। গিরিশ হলেন তার নেতা। তুবড়িওয়ালা সাপুড়িদের সঙ্গে কখনো বান খেলতেন, কখনো অত্যাচারী ভণ্ড সাধুকে দণ্ড দিতেন। আবার কারো বাড়িতে লোকভাবে মিত্রের সৎকার হচ্ছে না দেখে গিরিশ অগ্রগামী হয়ে সদলে দাহকার্য করতেন। পাড়ায় কোথায় পীড়িত ব্যক্তিদের লোকাভাবে শুশ্রূষা হচ্ছে না, অর্থভাবে ঔষধপত্র জুটছে না, গিরিশ আপনার দলের ভেতর চাঁদা সংগ্রহ করে ঔষধপত্র দিয়ে সেবা করতেন। গিরিশ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং সমস্ত বিষয় গভীর মনোযোগের সঙ্গে অধ্যয়ন করতেন। তার জ্যেষ্ঠ শালক ব্রজনাথ সরকার গিরিশকে হোমিওপ্যাথি শেখান। ব্রজনাথ নিজে হোমিওপ্যাথি শিখে নিজেকে আরও বাড়ির সকলকে চিকিৎসা করতেন। গিরিশ নিয়মিত কাজের শেষে ব্রজনাথের কাছে গিয়ে শিখতেন। ব্রজনাথের মৃত্যুর পর গিরিশ তার হোমিওপ্যাথিক চিকিৎসার পুস্তকগুলি ও ঔষধের বাক্স নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে তিনি বলেন, থিয়েটারে এখন আর আমার মতন খাটতে হয় না। হাতে অনেক সময়, নিষ্কর্মার হাতে আত্মচিন্তা নয় পরচর্চা অবলম্বন। চিকিৎসা নিয়ে থাকলে এসব থেকে অব্যাহতি পাওয়া যায় আর গরিবদেরও উপকার হয়। একবার এক প্রতিবেশীর কলেরা হয়েছিল। গিরিশ তাকে ঔষধ দেন। মধ্যরাত্রি পর্যন্ত রোগীর সঙ্গে থেকে তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে রোগী কেমন থাকে সকালে তাকে জানাতে। কেউ কিন্তু কোনো সংবাদ দেয়নি। পরদিন সকাল 8টায় রোগীর বাড়িতে গিয়ে দেখেন রোগী ভালো আছে। তখন তিনি চিন্তামুক্ত হলেন। তুরন্ত গিরিশ এক ভণ্ড সন্ন্যাসীর কাহিনী বলেন। দেখো, একদিন দুপুরবেলায় এক জটাধারী ছাইমাখা চিমটে হাতে সন্ন্যাসী এসে আমার ঠাকুর দালানে বসল। সন্ন্যাসী দেখলেই তো মেয়েদের হাত দেখানো আছেই। আমি বৈঠকখানা ঘরে দৌড়টা ভিজিয়ে দিয়ে কি বলে শুনতে লাগলাম। ছি মাগি, সে বাড়ির সব কথা আগেই তাকে বলে দিয়ে গেল। সন্ন্যাসী গণৎকার তো তার কৃতবিদ্য। বাড়ির মেয়েরা এমনি এসে যেমনি হাত দেখায় অমনি সন্ন্যাসী পটপট করে সব বলে দেয়। আমার তো রাগে গা গসগস করতে লাগলো। চুপ করে খানিকক্ষণ তাকিয়ে ঠেসান দিয়ে শুয়ে রইলাম। যখন বুঝলাম মেয়েরা সব বাড়ির ভেতরে চলে গিয়েছে তখন আমি নেমে এলাম। এসে ঠাকুর দালানের সম্মুখে করবী গাছের গোটা কটেক ডাল ভেঙে এই আর কি সন্ন্যাসীকে মার আর তাড়া। সন্ন্যাসীও যত গালি দিতে পালাতে থাকে, আমি তত করবী ডালের ডাল নিয়ে তাকে মারতে শুরু করলাম। গিরিশের জীবনীকার অবিনাশ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গিরিশচন্দ্র বারবারই একগুঁয়ে প্রকৃতির ছিলেন। যাহা তিনি উচিত বিবেচনা করতেন, কাহারও কথায় তিনি সংকল্পচ্যুত হইতেন না। সামাজিক ভয় ও দণ্ডে তিনি কদাচ বিচলিত হইতেন না। যাহা ভালো বুঝিতেন তাহা করিতেন। একদিন পল্লীস্থ হীরালাল বসুর পুষ্করিণীতে কোনো এক ভদ্রলোক ডুবিয়া মারা যায়।
তাহার আত্মীয় স্বজনেরা কেহই ভয়ে পুকুরে নামিয়া লাশ তুলিতে সম্মত হয় না। গিরিশ যখন দেখিলেন পুলিশ আসিয়া মুর্দা ফরাস দ্বারা ওই ভদ্রলোকটি লাশ তুলিবার ব্যবস্থা করিতেছে, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না। নিজেই পুকুরে লাফাইয়া পড়িয়া সেই স্ফীত বিকৃত লাশ অতি কষ্টে উপরে তুলিয়া আনিলেন এবং নিজেই উদ্যোগী হইয়া তার দলবল ডাকিয়া মৃতদেহ হাসপাতালে লইয়া গেলেন এবং পরীক্ষা শেষ হইলে দাহকার্য সম্পন্ন করিয়া বাটি ফিরিয়া আসিলেন। আরও একটা ঘটনা তার মুখে শুনেছিলাম। তিনি একদিন সন্ধ্যার পূর্বে গঙ্গা তীরে ভ্রমণকালীন রসিক নিয়োগী ঘাটে গঙ্গা যাত্রীদের ঘরে একটি মুমূর্ষু আর্তনাদ শুনিতে পাইলেন। ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখিলেন একটি মুমূর্ষু একা খাটে শুইয়া আছে, আত্মীয়স্বজন কেহ নিকটে নাই। অনুসন্ধানে জ্ঞাত হইলেন বৃদ্ধের নিকট আত্মীয় কেহই নেই। যাহারা লইয়া আসিয়াছিল মৃত্যুর বিলম্ব দেখিয়া তাহারা বাটি চলিয়া গিয়াছে। এখনো পর্যন্ত কেহই ফিরিয়া আসে নাই। গিরিশচন্দ্র দেখিলেন রোগীর কণ্ঠ শুষ্ক হইয়া আসিয়াছে, একটু জলের জন্য আর্তনাদ করিতেছে। তাড়াতাড়ি একটু গঙ্গাজল মুমূর্ষুর মুখে দিয়া তিনি দুগ্ধের জন্য অনতি দূরস্থ বাড়ির দিকে ছুটিলেন। সে সময় আকাশে একখানা ঘন কৃষ্ণ মেঘ উঠিতেছিল। বাড়িতে আসিতে আসিতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি একটু মন্দীভূত হইবা মাত্র গিরিশচন্দ্র দুগ্ধ লইয়া বাটি হইতে বাহির হইয়া পড়িলেন। তখন রাত্রি হইয়াছে, গভীর অন্ধকার, ঘন ঘন মেঘ গর্জন করিতেছে, থাকিয়া থাকিয়া বিদ্যুৎ ঝলিতেছে। পথ জনমানবহীন। গিরিশচন্দ্র গঙ্গাযাত্রীর জন্য দুগ্ধ হস্তে ছুটিলেন। বলা বাহুল্য, সে সময় পথে আলোরও বিশেষ ব্যবস্থা ছিল না এবং রাস্তাঘাটে পুলিশ প্রহরীরও তেমন সুব্যবস্থা ছিল না। দ্বারের নিকট আসিয়া বিদ্যুতালোকে দেখিলেন দ্বার বন্ধ। একটু ঠেলিলেন, খুলিল না। ভাবিলেন হয়তো মুমূর্ষুর লোকেরা আসিয়াছে। ডাকিলেন, কেহ উত্তর দিল না। এবার জোর করিয়া দৌড় ঠেলিতে দ্বার খুলিয়া গেল। সঙ্গে সঙ্গে একখানি কঠিন শীতল শীর্ণ হস্ত তার অন্ধকারে গৃহ হইতে আসিয়া তার স্কন্ধের উপর পড়িল। গিরিশচন্দ্র হতবুদ্ধি হইয়া কর্তব্য বিমূঢ় হইয়া পড়িলেন। এমন সময় বিদ্যুতালোকে দেখিতে পাইলেন সেই মুমূর্ষু বিকৃত মুখভঙ্গি করিয়া ঈষৎ বঙ্কিমভাবে দরজায় পিঠ দিয়া দাঁড়াইয়া রহিয়াছে। গিরিশচন্দ্র মুমূর্ষুর হস্ত ধরিয়া তুলিয়া মাত্র বুঝিলেন বহুক্ষণ রোগীর মৃত্যু হইয়াছে। বোধহয় বিকারের খেয়ালে খাট হইতে উঠিয়া দরজার কাছে আসিয়া দণ্ডায়মান অবস্থায় প্রাণ ত্যাগ করিয়াছে। তিনি আর স্থির থাকিতে পারিলেন না, ছুটিয়া চলিয়া আসিলেন। এরূপ ঘটনা তাহার বাস্তব জীবনে ঘটিলেও তৎপরে বহু মুমূর্ষুর সেবা একাকী করিতে তিনি ভীত হয় নাই। বারবার শোকাহাতে জর্জরিত হইয়া গ্রীসের ঈশ্বর বিশ্বাস টলে গিয়েছিল। 1866 থেকে 1873 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নাস্তিক জীবনযাপন করেন এবং সবাইকে তা খোলাখুলি বলেন। তার যুবক প্রতিবেশীরা গ্রীসের নাস্তিকতা পরীক্ষা করতে এগিয়ে এলো। অচিন্ত্য সেনগুপ্ত লিখেছেন, দুর্গাপূজার আগের দিন কারা উঠোনে প্রতিমা রেখে গিয়েছে, দেখি গিরিশ কি করেছে একবার দেখ এসে। সকালে হতেই প্রতিবেশীদের ভিড়। গিরিশ মদে উন্মাত্ত, কালা পাহাড় সেজেছে, হাতে কুড়ুল নিয়েছে, অশ্রাব্য কোলাহল করতে করতে নামছে নিচে। প্রতিমা টুকরো টুকরো করে ফেলবো, তবে আমার নাম। একতাল মাটি, সে কিনা দুর্গা। এক তাড়া খড়, সে কিনা মহিষামর্দিনী। দিদি কৃষ্ণকিশোরী চিৎকার করে উঠল, যাসনি গিরিশ, সর্বনাশ করিসনি। মজা দেখতে এসেছিল বটে প্রতিবেশীরা, কিন্তু গিরিশের এই মার মূর্তি দেখে হাই হাই করে উঠল। কেউ বা চাইল ঠেকাতে, গিরিশের পায়ে তখন অসুরের বল। কার সাধ্য তার প্রতিরোধ করে? সমস্ত বাধা বন্যার সামনে খড়কুটো হয়ে গেল। প্রতিমার গায়ে কুড়ুলের কোপ বসালো গিরিশ। শতখণ্ড হয়ে গেল প্রতিমা। শুধু ভেঙেই গিরিশের শান্তি নেই, সেই টুকরোগুলো কুড়িয়ে নিয়ে গঙ্গায় ফেলে দেয় কেউ। তার জন্য সেগুলোকে সে মাটিতে গুড় দিল। শিবঘরণী আমাকে নিশ্চিত করো, ঘুমে যাও অন্ধকারে, আর জ্বালাতন করতে এসো না। রাত্রিতেই গিরিশের ধুম জ্বর হলো। কৃষ্ণকিশোরী ভয় পেয়ে গেল, বললে, দেখলি তো? হাসলো গিরিশ, উড়িয়ে দিল। অনিয়ম করেছে তাই জ্বর হয়েছে, এতে অত ঘাবড়াবার কি হয়েছে? মা, এই অবিশ্বাসীকে কৃপা করো। দুর্গার কাছে মানত করলো কৃষ্ণকিশোরী, 4 বছর তোমার পুজো দেব, তুমি আমার গিরিশের দোষ ধরো না। 1876 সালে 32 বছর বয়সে গিরিশ বিহারীলাল মিত্রের জ্যেষ্ঠ কন্যা সুব্রত কুমারীকে বিবাহ করে। বিবাহের 6 মাস পরে গিরিশের ভয়ঙ্কর কলেরা রোগে আক্রান্ত হন ও ডাক্তার ঔষধ বন্ধ করে জবাব দিয়ে গেলেন। গিরিশ অজ্ঞানাবস্থায় বিছানায় শায়িত। বাড়ির সবাই কান্নাকাটি করছে। এমন সময় তার এক দর্শন হলো। এক মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে
বলছেন, খাও, এতে তোমার রোগের শান্তি হবে। চৈতন্য ফিরে এলে গিরিশ জীবে সেই মহাপ্রসাদের আস্বাদ অনুভব করলেন এবং ক্রমে সেরে উঠলেন। এই ঘটনার পর থেকেই তার আধ্যাত্মিক জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। 1891 সালে গিরিশ যখন জয়রামবাটিতে শ্রী শ্রীমাকে দর্শন করেন, তখন পূর্বের এই মাতৃমুখী দর্শনের রহস্য বুঝতে পারেন। তিনি বলেছিলেন, জয়রামবাটিতে গমন করে যখন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পুণ্যদর্শন লাভ করলাম, তখন এই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হলো। নিঃসংশয় বুঝতে পারলাম বিসূচিকারকে মৃত্যুমুখে পতিত হওয়ার কালে কার দর্শন করেছিলাম এবং কেই বা আমাকে এই দুর্দিনে পরিত্রাণ করেছিলেন। গিরিশের চরিত্র মিশ্র, একদিকে সৎ ও সত্যবাদী, আবার অন্যদিকে উচ্ছৃঙ্খল ও দুষ্টুমিপূর্ণ। হেমেন্দ্র দাশগুপ্ত লিখেছেন, যৌবনের একটি ঘটনা গিরিশের চরিত্রের উপর প্রগাঢ় ছায়াপাত করিয়েছিল। আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়া কোনো একটি সম্পত্তি হস্তগত করিতে না পারায় নির্বোধ হাম্মুক বলিয়া ঘরে পরে তার বিস্তর লাঞ্ছনা ঘটে এবং লোকের কাছে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য তার অন্তর উত্তেজিত হইয়া ওঠে। সত্যের প্রতিষ্ঠা যে মানবের অন্তরে, লোকমুখে নয়, সে কথা বুঝিবার বয়স তখন গিরিশচন্দ্রের নয়। জননীর নিকট দণ্ডভয় সত্ত্বেও যে বালক কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করিত না, অভিমান ও গর্বের প্রয়োজনায় তাহার সে সত্যনিষ্ঠ হৃদয় সহসা আহত হইল এবং এখন হইতে কুটিল পন্থা অবলম্বন করিল। কিন্তু তাহার এই ভ্রান্তি চিরজীবনের জন্য তাহার অনুতপ্ত ব্যথিত করিয়া রেখেছিল। জীবনের প্রারম্ভে গিরিশ জগতের নোংরা দিকটা লক্ষ্য করিয়েছিলেন, তা স্বামী বিবেকানন্দ সখার প্রতি কবিতায় উল্লেখ করেছেন। হও জড় প্রায় অতি নিজ, মুখে মধু অন্তরে গরল, সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে এ সংসারের স্থান। স্বামী সুবোধানন্দ গিরিশের কয়েকটি দুষ্টুমির কাহিনী বলেছিলেন। স্বামী জ্ঞানাত্মানন্দ তা লিপিবদ্ধ করেছেন। গিরিশ তার পূর্বজীবনের কতকগুলি কৌতুকজনক ঘটনার আমাদের বলিতে লাগিলেন। তিনি বলিলেন, দেখো, আমার বাড়ির কাছেই এক মুসলমান বাস করিত। তাহার বাড়ি হইতে প্রায় মুরগি উড়িয়া আসিত আমার বাড়িতে পড়িত। আমি প্রাপ্তিমাত্র তাহার গলা কাটিয়া আমার কারণের চাট করিয়া লইতাম। মুসলমানটি দরিদ্র এবং সে আমাকে পুনঃ পুনঃ এইরূপ করিতে নিষিদ্ধ করিত, কিন্তু আমি উহাতে কর্ণপাত না করায় অবশেষে সে আদালতে আশ্রয় লয়। আমার নামে আদালত হইতে সমন আসিলে আমি নিজেও একজন উকিল নিযুক্ত করিয়া তার হরিনামের নামাবলী গায়ে দিয়া থলিতে হরিনামের মালা জপ করিতে করিতে আদালতে উপস্থিত হই। অঙ্গে হরিচন্দনের জপ, কপালে দীর্ঘ তিলক কাটিয়া যাই। যথাসময়ে আদালতে মোকদ্দমাটি উঠিল। হাকিম আমাকে যেমনই জিজ্ঞাসা করিলেন যে, মুসলমানটি বলিতেছে যে আপনি নাকি তার মুরগি খাইয়াছেন। এই মুরগি শব্দটি উচ্চারণ করিয়া আমি দুই কানে আঙুল দিয়া রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলিতে লাগিলাম। পুনরায় এইরূপ একই প্রশ্ন করিলে রাধে বলো বলিয়া শিহরিয়া উঠিতে থাকিলাম। তখন উকিল হাকিম বলিলেন, দেখিতেছেন তো হুজুর, আমার মক্কেলটি কিরূপ বৈষ্ণব, কিন্তু একদল লোক আছে যাহারা ইহা সহ্য করিতে পারে না, সেজন্য এইরূপ মামলা রুজু করিয়া তাহাকে